কেমন আছেন আপনারা? আজকে আমরা এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ডামা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনারা যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের মূলত আলোচনা। আজকে আমরা এই কোর্স থেকে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ডামা এই কোর্স থেকে দ্য ডাচেস অফ মালফি এই ড্রামাটার যে গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চিন রয়েছে এবং পরীক্ষায় আসার উপযোগী, ইনশাল্লাহ দুটো কোশ্চিন পড়াবো, একটা কোশ্চিন আসবে। তো এমন এই দুইটা কোশ্চিন আজকে আমরা আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে একটু কোশ্চিন অ্যানালাইসিসটা দেখাতে চাচ্ছি। তাহলে আমাদের কোর্সের নাম হচ্ছে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা। ওকে, এটা হচ্ছে যে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামার সাজেশন। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, আমি আস্তে আস্তে মুভ করছি। আচ্ছা, এখান থেকে এই যে সাজেশান আমরা দেখেন, এই সাজেশনের জন্য দ্য ডাচেস অফ মালফি এই যে এটার জন্য আমরা কয়েকটা শর্ট কোশ্চিন ধরেছি, তার মধ্যে 3 স্টার ধরেছি 3টা। এই আজকে আমরা শর্ট কোশ্চিন পড়বো না, আজকে মূলত আমরা বোর্ড কোশ্চিনগুলো পড়বো এখান থেকে। আচ্ছা চলেন সাজেশন অ্যানালাইসিসটা একটু দেখাই। এখান থেকে আমরা মূলত 4টা কোশ্চিন ধরেছি। 4টা কোশ্চিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা কোশ্চিন আমরা এখান থেকে পড়ব। সেটা হচ্ছে 20 নাম্বার আর আরেকটা হচ্ছে 22 নাম্বার। 20 নাম্বার সেটা হচ্ছে স্কেচ দ্য রোল অফ বোজোলা অ্যাজ এ ম্যাকিয়াভেলিয়ান ভিলেন, অর্থাৎ ম্যাকিয়াভেলিয়ান ভিলেন এটার যে একটা আলাদা আলাদা ফিচার্স রয়েছে সেই ফিচার্স সম্পর্কে জানবো এবং এই কোশ্চিনটা আশা করা যায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই কোশ্চিন খুবই আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যারা 2021-22 শিক্ষাবর্ষের স্টুডেন্ট রয়েছে তাদের কথা বলছি। ওকে, পরবর্তী কোশ্চিনটা আমরা দেখি যে এখানে মূলত ডাচেসের যে পার্সোনালিটি, এই পার্সোনালিটি সম্পর্কে আলোচনা করতে হবে। অর্থাৎ ডাচেসকে যখন কী করা হয়েছিল, বন্দি করা হয়েছিল, তারপরে তাকে অমানবিক টর্চার করা হয়, আনটোল্ড টর্চার সাফারিং। এখান থেকেও যে সে আসলে তার যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটি থেকে সে সরে যায়নি, এটাই মূলত আমাদেরকে আলোচনা করতে হবে। সো এই 2টা কোশ্চেন বিভিন্নভাবে আসতে পারে, আমি আপনাদেরকে আলোচনার সময় দেখাচ্ছি কিভাবে আসতে পারে। ঠিক আছে, এই 2টা কোশ্চেন তাহলে ইনশাল্লাহ আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এখান থেকে অবশ্যই একটু হলেও আপনারা উপকৃত হবেন। এবং এই 2টা কোশ্চেন ভেরি ইম্পর্ট্যান্ট। এই 2টা কোশ্চেন হচ্ছে যে আপনারা সুন্দর করে পড়বেন, পরীক্ষার জন্য আশা করা যায় ভালো কিছু হবে। এবার আমি কোশ্চিন অ্যানালাইসিসটা দেখাতে চাচ্ছি। দেখেন আমাদের বইতে কিন্তু এই কোশ্চিন অ্যানালাইসিসটা রয়েছে। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা ক্যালকুলেশন দেখাই। এখানে হচ্ছে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা, এখানটাতে 5টা ড্রামা রয়েছে। কয়টা ড্রামা? 5টা। ডক্টর ফস্টাস, তারপরে হচ্ছে যে ম্যাকবেথ, দ্য মার্চেন্ট অফ দ্য ভেনিস, তারপরে ভলপনি এবং দ্য ডাচেস অফ মালফি, এই 5টা নাটক কিন্তু আপনাদের রয়েছে। তো কোন বছরে কতগুলো কোশ্চিন হয়েছে এটারই একটা অ্যানালাইসিস আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এখন দেখেন যে এখানটাতে আমরা 2015 সাল থেকে, কত সাল? 2015 সাল থেকে অ্যানালাইসিসগুলো দেখিয়েছি। এখন এই যে ডক্টর ফস্টাস এই ড্রামাতে কি হয়েছে যে 2015 সালে কিন্তু একটা বোর্ড কোশ্চিন এসেছিল, এটা হচ্ছে পার্ট সি। আপনারা দেখতে পাচ্ছেন একটা এসেছিল, 2016-তে 2টা এসেছিল, আর 17-তে 2টা, 18-তে 1টা, 19-এ 2টা, এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে বরাবর 22, 23, 24 এগুলোতে 2টা করে এসেছিল। আশা করা যায় আমরা 25-এ ধরেছি, এখান থেকে 2টা কোশ্চিন আসবে। পার্ট সিতেও কিন্তু সেম বরাবর 2টা করে এসেছে এবং এখানটাতে আমরা ধরে রেখেছি যে এখানটাতে 2025-এ 2টা আসতে পারে। পার্ট এ ক্যালকুলেশনটা দেখাচ্ছি না আপাতত, আমরা পরবর্তীতে ম্যাকবেথে চলে আসি। ম্যাকবেথেও কিন্তু 2টা করে আসে, আমরা ধরে রাখছি যে ইনশাল্লাহ এখান থেকে 2টা চলে আসবে, পার্ট এ বি সি। আচ্ছা, এটা গেল। মার্চেন্ট অফ দ্য ভেনিসে বরাবরই কিন্তু একটা করে কোশ্চিন থাকে, 2021 সালে কিন্তু 2টা হয়েছিল। তো আশা করা যায় এবারও আপনাদের একটা কোশ্চিন আসবে। ওকে, পার্ট বিতেও সেম। এবার আমরা চলে আসি ভলপনিতে। এবার আমরা ধরে রাখছি 2টা আসবে, কারণ বরাবর হচ্ছে যে 2টা আসতো, 23-24-এ একটা করে এসেছিল, এবার আশা করা যায় 2টা কোশ্চিন আসবে। আচ্ছা, আমাদের আজকে যে আলোচনা সেটা হচ্ছে দ্য ডাচেস অফ মালফি। ডাচেস অফ মালফিতে দেখেন এখান থেকে 2টার সংখ্যা 2021, 23, 24, তো এগুলোতে 2টা করে এসেছে। এইবার কোশ্চিন আসার সম্ভাবনা রয়েছে 2টা আপনাদেরকে কোশ্চিন পড়াবো ইনশাল্লাহ। এই 2টার মধ্যে আপনারা একটা কোশ্চিন ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে, সো পার্ট বিতেও কিন্তু 2টা আসার সম্ভাবনা, তাহলে পার্ট সিতে একটা এবং পার্ট বিতে 2টা আসার সম্ভাবনা রয়েছে। তাহলে বুঝতে পারছেন এখান থেকে আপনাদেরকে একটু মনোযোগ সহকারে কিন্তু পড়তে হবে। সো আমরা আলোচনায় চলে যাই। এটা ছিল আমাদের মূলত কোশ্চিন অ্যানালাইসিস। তাহলে আমরা আজকে পড়ছি ডাচেস অফ মালফি থেকে 2টা গুরুত্বপূর্ণ কোশ্চিন, এবং এই 2টা গুরুত্বপূর্ণ কোশ্চিনের মধ্য থেকে ইনশাল্লাহ আপনারা একটা কোশ্চিন কিন্তু পাবেন। আচ্ছা, তাহলে চলেন আমরা এই কোশ্চিনে চলে আসি। আচ্ছা,
কোশ্চিনটা কি আমি দেখেন একটু পড়ি, যে স্কেচ দ্য রোল অফ বোজোলা অ্যাজ এ ম্যাকিয়াভেলিয়ান ভিলেন ইন দ্য ডাচেস অফ মালফি। অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে আসতে পারে। ম্যাকিয়াভেলিয়ান ভিলেন এটা হচ্ছে মূল বিষয়, এবং এই কোশ্চিনটা আরও অন্যভাবে কিভাবে আসতে পারে, বলতে পারে যে কেস দ্য ক্যারেক্টার অফ বোজোলা, ড্যানিয়েল ডি বোজোলা, বোজোলার ক্যারেক্টার আলোচনা করো। আবার আসতে পারে যে আসলে ডাচেসের যে সাফারিং, ডাচেসের যে হত্যাকাণ্ড বা ডাচেসকে যে পরিমাণে টর্চার করা হলো, এতে বোজোলার কি পরিমাণে ভূমিকা ছিল, এবং বোজোলা যে প্রধান খলনায়ক এটা আলোচনা করো। অর্থাৎ আলাদা আলাদাভাবে কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন আসতে পারে। আপনারা এই কোশ্চেনটায় এগুলো ঘুরে ফিরে আসলে ইনশাল্লাহ এই কোশ্চেনের অ্যান্সারটা লিখতে হয়ে যাবে। আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটু দেখাবো যে আসলে এই যে ম্যাকিয়াভেলিয়ান ভিলেন, এই ম্যাকিয়াভেলিয়ান ভিলেনের আসলে এক্সট্রা কিছু ফিচার্স রয়েছে, এক্সট্রা কিছু বৈশিষ্ট্য রয়েছে, আর যেগুলোর মাধ্যমে আমরা একজন খলনায়ককে আইডেন্টিফাই করতে পারবো যে আসলে সে ম্যাকিয়াভেলিয়ান ভিলেন না এমনি সাধারণ ভিলেন, এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে চলেন আমরা একটু ম্যাকিয়াভেলিয়ান ভিলেনের যে ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলো আমি আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করছি। আমি এই পারে আসছি আপনাদের সুবিধার্থে। ওকে, আচ্ছা, তাহলে ফিচার্স অফ দ্য ম্যাকিয়াভেলিয়ান ভিলেন, অর্থাৎ ম্যাকিয়াভেলিয়ান ভিলেনের যে ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলো আমরা একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, আচ্ছা আমার একটু আনকমফোর্টেবল হচ্ছে, আমি এখান থেকেই পড়াই। আচ্ছা, এখানে দেখেন যে একজন ম্যাকিয়াভেলিয়ান ভিলেন সে কি হবে, ভেরি ক্লেভার, কার্নিং অ্যান্ড ইন্টেলিজেন্ট, অর্থাৎ তার মধ্যে এই গুণগুলো থাকবে। কি গুণগুলো, যে সে খুবই খুবই ক্লেভার, চালাক হবে, কার্নিং ধূর্ত প্রকৃতির হবে এবং খুবই বুদ্ধিমান হবে। ঠিক আছে, তো এই ফিচার্সগুলো কিন্তু আমরা ড্যানিয়েল ডি বোজোলার মধ্যে পেয়ে যাই। তারপরে কি, ইউজেস অ্যানি মিনস আচ্ছা টু অ্যাচিভ দ্য পার্সোনাল গোল, অর্থাৎ যে কোনো কিছু সে ব্যবহার করবে তার পার্সোনাল যে গোল, বস্তুবাদী মানে ব্যক্তিগত যে স্বার্থ, সেই স্বার্থ হাসিলের জন্য সে সব কিছু ব্যবহার করতে কিন্তু রাজি। তারপরে কি, স্কিলড ইন লেইস ডিসিপশন অ্যান্ড দ্য ম্যানিপুলেশন, অর্থাৎ তার এই দক্ষতাগুলো থাকবে। সে মিথ্যা বলতে পটু থাকবে, ম্যানিপুলেট করতে পটু থাকবে, অর্থাৎ তার কিন্তু ভিতরে এই গুণগুলো থাকবে। আচ্ছা, তারপরে হাংরি ফর পাওয়ার, ওয়েলথ অ্যান্ড রেভেন্স, অর্থাৎ এইগুলো, অর্থাৎ সে মূলত ম্যাকিয়াভেলিয়ান ভিলেন যে হবে সে মূলত ক্ষমতার জন্য ক্ষুধার্ত থাকবে, ক্ষুধার্ত, ক্ষমতার লোভ তার মধ্যে থাকবে, সম্পদের লোভ থাকবে, প্রতিশোধ নেওয়ার লোভও কিন্তু থাকবে। আমরা ড্যানিয়েল ডি বোজোলার দিকে যদি তাকাই, তার মধ্যে কিন্তু ক্ষমতার লোভ ছিল, অর্থের লোভ ছিল, রিভেঞ্জ প্রতিশোধ নেওয়ারও কিন্তু লোভ ছিল। যখন তার মধ্যে অনুশোচনা কাজ করতে থাকলো যে আসলে সে যে কাজটা করেছে সে কাজ মোটেও ভালো করেনি, তখন তার মধ্যে কিন্তু কি হয়েছিল, যে একটা প্রতিশোধ পরায়ণ ভাব চলে এসেছিল। সে আসলে কার্ডিনাল এবং ফার্ডিনান্ডকে তাদের উপরে প্রতিশোধ নিতে চেয়েছিল, রিভেঞ্জ নিতে চেয়েছিল। সো ম্যাকিয়াভেলিয়ান ভিলেনের যে ফিচার্সগুলো আমরা দেখছি সেগুলো আমাদের বোজোলার সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, এরপরে যে তার মধ্যে কোনো মরালিটি এবং ইথিক্স থাকবে না, দ্যাট মিনস তার মধ্যে নৈতিকতা বলে কোনো জিনিসই কিন্তু কাজ করবে না। এরপরে আমি একটু দ্রুত পড়ানোর চেষ্টা করছি যে সে যে কাজগুলো করবে তার পার্সোনাল বেনিফিটের জন্যই কিন্তু সে কাজ করবে। আচ্ছা, তারপরে কি, যে তার হচ্ছে যে সে সত্যকে সবসময় যে হাইড ট্রু ইন্টেনশন অ্যান্ড বিহাইন্ড দ্য ফলস অ্যাপিয়ারেন্স, অর্থাৎ তার যে পিছনের যে রহস্য মানে চক্রান্ত, সেই চক্রান্তর জন্য সে যে কোনো ধরনের মিথ্যা বলতে প্রস্তুত থাকবে। আচ্ছা, সবসময় সৎ, লয়াল এবং ইনোসেন্ট থাকার চেষ্টা করবে, সৎ, লয়াল এবং ইনোসেন্ট থাকার চেষ্টা করবে। আমাদের ডাসেস তো বিশ্বাস করে ফেলেছিল যে আসলে বোজোলা খুবই একজন ভালো মানুষ, ইনোসেন্ট মানুষ, যার কারণে সে তার মনের যতগুলো কথা ছিল সবগুলো কিন্তু তার উইক পয়েন্টগুলো কিন্তু বোজোলার সাথে শেয়ার করেছিল। এই হচ্ছে বিষয়। তারপরে কি, যে অন্যর দুর্বলতার প্রতি সুযোগ নেবে। আমাদের ম্যাকিয়াভেলিয়ান যে বোজোলা সেও কিন্তু এটাই করেছে। তারপরে যে তার অ্যাম্বিশন, জেলাসি, তারপরে হচ্ছে লোভ, এসব কিছুই কিন্তু কাজ করবে। আচ্ছা, এরপরে দেখেন, প্ল্যান সিক্রেট প্লট এগেনস্ট এনিমি, শত্রুর বিরুদ্ধে সে গোপনে ষড়যন্ত্র করবে। আচ্ছা, ট্রাই টু মেক দ্য আদার আচ্ছা রেসপন্সিবল ফর দ্য ওন ক্রাইম, নিজের দোষ অন্যর উপরে চাপিয়ে দেবে, এই হচ্ছে যে বিষয়। আচ্ছা, আরও কিছু ফিচার্স রয়েছে আমরা দেখি, যে মূলত তার কোনো স্যাম্প্রেথি থাকবে না কারো প্রতি। তারপরে সে সবসময় সেলফ ইন্টারেস্ট নিয়ে কাজ করবে, এবং সবচেয়ে 15 নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা এটাকে বলতে পারি যে ইউজুয়ালি ফেস পানিশমেন্ট অর ডাউনফল ইন দ্য এন্ড, অর্থাৎ সব শেষে সে সাধারণত কী করবে, তার ডাউনফল হবে এবং সে যে অপরাধটা করেছে সেই অপরাধের জন্য সে শাস্তি পাবে। আমরা ড্যানিয়েল ডি বোজোলার দিকে যদি তাকাই তাহলে দেখব যে ড্যানিয়েল ডি বোজোলা সে কিন্তু তার শাস্তি পেয়েছে, আর তার শাস্তিটা হচ্ছে মৃত্যু। সো আমি যে পয়েন্টগুলো আলোচনা করলাম এই পয়েন্টগুলোর মাধ্যমে আপনারা এই কোশ্চিনটাকে একদম
ইজিলি সহজভাবে কিন্তু তুলে ধরতে পারবেন। ওকে, তাহলে চলেন, এটা আমি জাস্ট ম্যাকিয়াভেলিয়ান যে ভিলেন তার যে ফিচার্স, তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এবার চলেন আমরা আসলে কোশ্চিনে চলে আসি, আমাদের যে কোশ্চিন অ্যানালাইসিস। আমি এটা আমার বই থেকে, আমাদের যে বই রয়েছে তৃতীয় বর্ষের, আপনারা যদি আমাদের বইটা কালেক্ট না করে থাকেন, বই কালেক্ট করে নিতে পারেন, কারণ আমি যেগুলো পড়াচ্ছি এগুলো আমাদের বইতে সুন্দরভাবে লেখা আছে। ইনশাল্লাহ বেটার প্রিপারেশনের জন্য খুবই খুবই হেল্পফুল একটা বুক। আচ্ছা, তাহলে দেখেন, সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন লিখবেন। ওকে, সুন্দরভাবে একটা ইন্ট্রোডাকশন লিখবেন। ইন্ট্রোডাকশনের মধ্যে আসলে ম্যাকিয়াভেলিয়ান ভিলেন কি, ম্যাকিয়াভেলিয়ান ভিলেনরা সচরাচর কী করে, এবং এটা তুলে ধরার চেষ্টা করবেন। আমি একটু আপনাকে দেখিয়ে দিই যে ম্যাকিয়াভেলিয়ান এই শব্দটা মূলত এসেছিল যে ইটালিয়ান রাইটার, একজন ইটালিয়ান রাইটার যার নাম হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। তো তার নাম থেকেই মূলত এই ম্যাকিয়াভেলিয়ান এই নামকরণটা এসেছিল। সে একটা বই লিখেছিল, বইটার নাম ছিল দ্য প্রিন্সেস। ঠিক আছে, এই বইটা লিখেছিল, এবং সেই এই বইটাতে বলেছিল যে আসলে একজন সত্য, মানে একজন যে শাসক, সেই শাসক সবসময় কী করে, তার মানে মিথ্যা, চিট, ইভেন সে হত্যাও করতে পারে। অর্থাৎ একজন শাসক, সে যদি তার স্বার্থ রক্ষার্থে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সময় ক্ষেত্রে মিথ্যা বলে, তারপরে মানে চিট করে, ইভেন সে কি করতে পারে, হত্যার মতো জঘন্যতম কাজও কিন্তু করতে পারে একজন শাসক। সো এইখান থেকে এই যে ম্যাকিয়াভেলিয়ান ভিলেন, এই ভিলেন এই টার্মটা কিন্তু এসেছিল। আমরা দেখি যে ম্যাকিয়াভেলিয়ান ভিলেন যে হবে, তার মধ্যে সে মূলত ইমোরাল, কার্নিং, কুয়েল, অর্থাৎ মানে সত্য মিথ্যার কোনো তার কাছে ভেদ থাকবে না, এই হচ্ছে বিষয়। তো এইভাবে ইন্ট্রোডাকশন সুন্দরভাবে তুলে দিবেন। আমি আসলে সেইভাবে আলোচনা করছি না, আমরা মূলত পয়েন্টগুলো আলোচনা করব, যেগুলো আমি অলরেডি একবার আলোচনা করে ফেলেছি, এবং পয়েন্টকে সুন্দরভাবে আলোচনা করব। আপনারা শুনে এই বিষয়টা জাস্ট মাথার মধ্যে নেবেন এবং নিজের মাথা থেকে লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয়, যে মানে তৃতীয় বর্ষে চলে এসেছেন, আপনাদের কিন্তু মুখস্থ করার দিন শেষ। মুখস্থ করে কোশ্চিন লিখতে গেলে অনেক সময় আপনারা পুরো অ্যান্সার করে আসতে পারবেন না, এটা একটা বিষয়। বাট আপনারা যদি আইডিয়া, কনসেপশন ক্লিয়ার করে নিয়ে যান এবং নিজে থেকে লেখেন, ফ্রি হ্যান্ড রাইটিং করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা কিন্তু সুন্দরভাবে লিখে আসতে পারবেন। ফার্স্ট অফ অল আমি পয়েন্টগুলো দেখছি যে বোজোলা অ্যাজ এ ম্যাকিয়াভেলিয়ান ভিলেন। বোজোলাকে আমরা দেখাবো যে সে আসলে ম্যাকিয়াভেলিয়ান ভিলেন কি না, এটা আমাদেরকে তার জাজমেন্ট করতে হবে, তাই না? তো ম্যাকিয়াভেলিয়ান ভিলেনের যে ফিচার্সগুলো রয়েছে, প্রতিটা ফিচার্স কিন্তু বোজোলার সাথে আমরা মিলিয়ে দেখেছি। এখান থেকে আমরা যেটা পেলাম যে বোজোলা আসলে ম্যাকিয়াভেলিয়ান ভিলেন। ওকে, তার মধ্যে আরও যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা, অ্যান ইমোরাল ক্রিমিনাল, অর্থাৎ বোজোলাকে আমরা ইমোরাল ক্রিমিনাল বলতে পারি। এটা আমি একটু গল্পের সাথে মিলিয়ে আপনাদেরকে বলি যে বোজোলা সে মূলত একজন ইমোরাল ক্রিমিনাল। কারণ কি, সে মূলত কাজ করে টাকার জন্য। ঠিক আছে, তার কাছে নৈতিকতা কোনো স্থান নেই, নৈতিকতাকে সে অ্যাকসেপ্ট করে না। তাকে মূলত ফার্ডিনাল হায়ার করেছে যে ডাসেসের মুভমেন্ট, ডাসেসের অ্যাকশানকে অবজার্ভ করার জন্য, এবং ডাসেস কখন কোথায় কী করছে সেগুলো যাতে তাদের কাছে খবর পাঠানো হয়, এর জন্য কিন্তু বোজোলাকে কী করা হয়েছে, হায়ার করা হয়েছে। সে মূলত ডাসেসের প্রাসাদে স্পাই হিসেবে কাজ করছে, এবং ডাসেসের প্রাসাদে সে গুপ্তচর বৃত্তি করছে। এটা তো একটা যে আসলে অনৈতিক কাজ, ঠিক না? সে সবার সামনে ডাসেসের সেবা করছে, ডাসেসের সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু গোপনে গোপনে অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলছে ডাসেসের, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা দেখলাম যে আসলে ড্যানিয়েল ডি বোজোলা এ হচ্ছে একটা ইমোরাল ক্যারেক্টার আর ইমোরাল ক্রিমিনাল। পরবর্তীতে আমরা চলে আসি যে একজন মানে ধূর্ত প্রকৃতির একজন স্পাই। ঠিক আছে, অর্থাৎ ধূর্ত একজন স্পাই। তো সে কি করে, আমরা এটা দেখলাম যে আসলে তাকে মূলত এখানে রাখা হয়েছে ঘোড়ার দেখাশোনা করার জন্য, বাট সে এটার পাশাপাশি ডাসেসের সম্পূর্ণ মুভমেন্টটাকে, সম্পূর্ণ অ্যাকশনটাকে অবজার্ভ করে এবং খবরাখবর তার ভাইদের কাছে পাঠিয়ে দেয়। এখন বিষয় হচ্ছে যে এই যে সে যে পাইগিরি করছে, গুপ্তচর বৃত্তি করছে, এটা কিভাবে সে করছে, সব সময় কিন্তু ডাসেসের প্রতিটা মুভমেন্টের দিকে সে নজর রাখছে। আর ডাসেস কখন কি করছে, এক সময় ডাসেসের শরীরের মধ্যে সে যখন পরিবর্তন দেখতে পেল, তখন সে শিওর হওয়ার জন্য আসলে ডাসেস প্রেগনেন্ট কিনা, সেটার জন্য ডাসেসকে একটা ইপিকট নামে এক ধরনের ফল দিল, যে ফল খাওয়ার পরে ডাসেসের প্রেগনেন্সি পেইন কিন্তু বেড়ে গেল। এখান থেকে এই বোজোলা সে আসলে শিওর হলো যে আসলে ডাসেস বিয়ে করেছে এবং ডাসেস প্রেগনেন্ট। ঠিক আছে, এরপরে সে অনুসন্ধান করতে শুরু করলো আসলে ডাসেসের হাজবেন্ড কে। আচ্ছা, একজন ব্যক্তি তার যদি ইন্টেলিজেন্ট না থাকে, সে যদি বুদ্ধিমান না হয়, তাহলে তো এই কাজগুলো করা পসিবল না। সো আমরা এখানে দেখি যে যে ম্যাকিয়াভেলিয়ান ভিলেন হবে, তার কি হবে, সে খুবই খুবই ধূর্ত প্রকৃতির হবে, খুবই খুবই বুদ্ধিমান হবে। সো এই পয়েন্টটা আমাদের মিলে যাচ্ছে। পরবর্তী আমরা পয়েন্টে চলে আসি যে ল্যাকিং কনসায়েন্স অ্যান্ড রুটলেস।
রুটলেস এবং ল্যাকিং কনসায়েন্স, এটা কিন্তু ম্যাকিয়াভেলিয়ান ভিলেনের কিন্তু আরও একটা গুণ। আচ্ছা, আমরা যদি দেখি যে আসলে এই যে ড্যানিয়েল ডি বোজোলা, এ মূলত আসলে তার মানে পরিবারের কথা কিন্তু এখানে সেভাবে উল্লেখ নাই। আমরা দেখি যে সে জেলখানায় ছিল, তাকে সেখান থেকে ফার্ডিনাল জেল থেকে মুক্ত করে আনে, এবং এই যে মালফি এখানে কিন্তু রাজদরবারে, মালফির রাজদরবারে তাকে কিন্তু একটা কাজ দেয়, বাট পরবর্তীতে লুকিয়ে কিন্তু আরও অন্য কাজ দেয়। সেগুলো হচ্ছে যে গুপ্তচরবৃত্তি, ডাচেস কী করছে না করছে সবগুলো কিন্তু দেখভাল করার দায়িত্ব তার থাকে, এবং সে সব খবর কী করে যে হচ্ছে যে কার কাছে পাঠায়, এই যে তার ভাইদের কাছে কিন্তু পাঠায়। এরপরে আমরা দেখি যে আসলে সে যে ল্যাকিং কনসায়েন্স, অর্থাৎ তার যে প্রভুর অর্ডারে, অর্থাৎ ফার্ডিনাল এবং কার্ডিনালের অর্ডারে সে যে অন্ধ, তার প্রভুর সেবা করার প্রতি সে কিন্তু খুবই অন্ধ, ঠিক আছে। এর কারণে কোনটা অনৈতিক হচ্ছে, কোনটা অনুচিত, কোনটা করা উচিত না, এগুলো কিন্তু তার কাছে ভাবার কোনো ধরনের সময় নাই। যখন আমরা দেখি ডাচেসকে জেলখানা নিয়ে যাওয়া হয়, জেলখানা নিয়ে যাওয়ার পরে তার সাথে কিন্তু বোজোলা অমানবিক অত্যাচার করে, মানে অমানবিক আচরণ করে, তাকে বিভিন্নভাবে তাকে হচ্ছে যে টর্চার করে। ডাচেস কিন্তু এখানে খুবই কষ্ট পায়, তাকে সাইকোলজিক্যালি টর্চার করতে শুরু করে, ঠিক আছে। একটা পর্যায়ে আমরা দেখি যে জেলের মধ্যে যখন ডাচেসকে রাখা হয়েছে, সেখানে কিন্তু এই বোজোলা একটা ছদ্মবেশ ধারণ করে, একটা বৃদ্ধ মানুষের ছদ্মবেশ ধারণ করে। বৃদ্ধ মানুষের ছদ্মবেশ ধারণ করে সে কী করে, যে সে নিজেকে পরিচয়, যে টম মেকার, আমি কবর খুনি, অর্থাৎ ডাচেসকে মূলত ভয় দেখাতে চাচ্ছে যে এই যে আমি কবর খোঁড়ার লোক, আমি কবর খোঁড়ার জন্য প্রস্তুত হয়েছি, তোমার মৃত্যু কিন্তু সামনেই চলে এসেছে, তাই না, এমন একটা, অর্থাৎ তার মধ্যে যে কনসায়েন্স, এটা কিন্তু কোনোভাবেই কাজ করছে না, কোনোভাবেই নৈতিকতা কাজ করছে না। সে তার অর্থের জন্য, অর্থাৎ ফার্ডিনাল তাকে একটা অর্ডার করেছে, সেই অর্ডারটা যদি সে কমপ্লিট করতে পারে, এর বিনিময়ে সে কিন্তু প্রচুর পরিমাণে টাকা পাবে, এইটার কারণে সে কিন্তু তার প্রভুভক্ত হয়ে গেছে, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা চলে আসি যে মোরাল কনফ্লিক্ট অ্যান্ড রিগ্রেট, অর্থাৎ একজন ম্যাকিয়াভেলিয়ান ভিলেন যে হবে, একদম শেষ পর্যায়ে এসে তার হচ্ছে যে মোরাল কনফ্লিক্ট, অর্থাৎ নৈতিক যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, মনের মধ্যে বিবেক বলে একটা জিনিস থাকে প্রতিটা মানুষের মধ্যে, এই বিবেক কিন্তু একটা পর্যায়ে গিয়ে কাজ করে, ঠিক আছে। তো বিবেকের যে তাড়না, সেই বিবেকের তাড়নার কারণে আমরা দেখব যে সে কি করবে, রিগ্রেট ফিল করতে শুরু করবে, অনুশোচনা বোধ করতে শুরু করবে, এবং যখন ফার্ডিনাল এবং কার্ডিনাল বলবে যে আসলে বোজোলাই ভুল করেছে, অর্থাৎ ডাচেসের লাশ দেখার পরে মানে ফার্ডিনাল বোজোলাকে বলছে, বোজোলা তুমি আমার এই হুকুমটা অমান্য করতে পারোনি, তুমি কেন আমার বোনকে হত্যা করে ফেলেছো, অর্থাৎ এই যে বিষয়টা, এবং সকল দোষ কিন্তু বোজোলার উপরে চাপানো হয়। বোজোলা এখান থেকে একটা অনুশোচনার মধ্যে পড়ে যায়, কনফ্লিক্টের মধ্যে পড়ে যায়, এবং সে মনে করতে থাকে যে এটা আমার অন্যায় হয়েছে, এবং আমি অন্যায় কাজ করেছি, অন্যায় থেকে মানে নিজেকে রেকটিফাই করার জন্য আমি অ্যান্টোনিওকে, দ্যাট মিনস ডাচেসের হাজব্যান্ডকে আমি রক্ষা করব, তার সন্তানকে রক্ষা করব, এবং ফার্ডিনাল এবং কার্ডিনালের ওপরে আমি প্রতিশোধ নিব। এই যে রিভেঞ্জ পরায়ণ হয়ে গেল, এবং সে প্রতিশোধ নিতে চাইলো। এই যে আমরা এই পয়েন্টটা যদি দেখি, যে এই যে বোজোলা কী করছে, বোজোলা খুবই রিভেঞ্জফুল হয়ে পড়েছে, এবং সিদ্ধান্ত নিয়েছে সে কী করবে, অ্যান্টোনিওকে রক্ষা করবে, এবং কাকে, যে ফার্ডিনাল এবং কার্ডিনালকে হত্যা করবে। যার কারণে সে এই মালফি থেকে, এই যে ঘটনাগুলো, আসলে ডাচেসকে কোথায়, মালফি তার নিজ রাজ্যেই কিন্তু বন্দি করে রাখা হয়েছিল, সেখান থেকে যখন ডাচেসকে হত্যা করা হলো, হত্যার পরে সে কোথায় চলে গেল, মিলানে চলে গেল। মিলানে সেখানে কিন্তু কার্ডিনাল রয়েছে, কার্ডিনালকে হত্যা করার উদ্দেশ্যে সেখানে চলে গেল। সেখানে অ্যান্টোনিও রয়েছে, অ্যান্টোনিওকে বাঁচানোর উদ্দেশ্যে সেখানে চলে গেল, বাট ভুলবশত অ্যান্টোনিওকে কিন্তু সে তরোয়াল দিয়ে মেরে তাকে হত্যা করে ফেলে। এরপরে চলে আসে কার্ডিনালের সাথে সে সাক্ষাৎ করে, তার সাথে লড়াই করতে থাকে। লড়াই করার একটা পর্যায়ে কিন্তু কার্ডিনালকেও সে ছুরি দিয়ে আঘাত করে, এবং সেখানে চলে আসে হচ্ছে ফার্ডিনালও আসার পরে ফার্ডিনাল ভুল বমে, সে তো পাগল হয়ে গেছে, তাই না, বোনের লাশ দেখার পরে তার আর কোনো সেন্স কাজ করছে না, সে সম্পূর্ণরূপে উন্মাদ হয়ে গেছে। তখন সে বোজোলাকে মারার পরিবর্তে সে কী করলো, হচ্ছে যে কার্ডিনালকে কিন্তু আঘাত করলো, এবং কার্ডিনাল কিন্তু সেখানে মারা গেল। এবং এখানে আমরা দেখি যে বোজোলাকে ফার্ডিনাল জখম করে ফেলেছে, এবং বোজোলা ফার্ডিনালকে কয়েকবার আঘাত করার পরে ফার্ডিনাল সেখানে মারা যায়। পরবর্তীতে দেখি বোজোলা কিন্তু মারা যায়। সো আমরা এখান থেকে যেটা দেখছি যে আসলে বোজোলার যে ক্যারেক্টার, সেটা আসলে আমাদের ম্যাকিয়াভেলিয়ান ভিলেনের সাথে কিন্তু সম্পূর্ণভাবে মিলে যায়, এবং এই কোশ্চিনটা যদি আমরা বোজোলার ক্যারেক্টার অ্যানালাইসিসে মানে আলোচনা করি, তাও কিন্তু আমাদের অ্যান্সারটা সঠিক হবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই কোশ্চিনটা পুরোপুরি ইনশাআল্লাহ বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা বিষয় যে, আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা নিউজ দিই যে দ্য ডাচেস অফ মালফি, এটার উপরে সুন্দর একটা ইনফরমেটিভ একটা লেকচার অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, আপনারা না দেখলে অবশ্যই দেখবেন। এই যে
আই বাটন রয়েছে, আই বাটনের লিঙ্ক আসছে, আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলেন পরবর্তী কোশ্চিনে চলে আসি। পরবর্তী কোশ্চিনটা আমাদের কি ছিল, যে আসলে ডাসেসের যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটিটা আমরা দেখব। ওকে, 21 নাম্বার, এটা না, পরের কোশ্চিনটা। ওকে, এই কোশ্চেনটা। ওকে, তাহলে আমরা এখানটাতে আমি কোশ্চেনটা একটু পড়ি। কোশ্চেনটা হচ্ছে, হাউ হ্যাজ দ্য পার্সোনালিটি অফ ডাসেস বিন গ্লোরিফাইড থ্রু হার আনটোল্ড সাফারিং। অর্থাৎ ডাসেস মূলত সে যে তার যে অমানবিক টর্চার সাফারিং ভোগান্তি করেছিল, এটার মধ্যেও সে যে তার পার্সোনালিটিটাকে কীভাবে ধরে রেখেছিল। ঠিক আছে, এই যে বিষয়টা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সুন্দরভাবে একটা ইন্ট্রোডাকশান আপনারা লিখে দিবেন। এরপরে চলেন আমি এই কোশ্চেনটা আপনাদের সাথে গল্প আকারে তুলে ধরি। গল্প আকারে আমি গল্প করব, আপনারা মনে রাখবেন এবং সেখান থেকে পরীক্ষার খাতায় লিখে আসবেন। ওকে, ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে আসলে ডিফেন্সি অ্যান্ড ইনডিফেন্সি, অর্থাৎ এই যে বিষয়টা আসলে গল্প আকারে বলার উদ্দেশ্য হচ্ছে গল্প মাথার মধ্যে সবচেয়ে বেশি থাকে। আপনারা যদি এটা মনে রাখতে পারেন, ইনশাআল্লাহ পরীক্ষা গিয়ে ভালোভাবে লিখে আসতে পারবেন। এই হচ্ছে বিষয়। লেকচার দেখে, ভিডিও দেখে চলে যাবেন পরীক্ষা দিতে, মনে করবেন আর লিখবেন, মনে করবেন আর লিখবেন, এটা পসিবল, ইনশাআল্লাহ অবশ্যই পসিবল। আর যদি সেই মানে একদম সুন্দরভাবে মনোযোগ দিয়ে ভিডিও দেখেন তাহলে পসিবল। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যে পয়েন্টটা আলোচনা করছি সেটা হচ্ছে যে ডিফেন্সি অ্যান্ড ইনডিফেন্সি। ঠিক আছে, এই যে ফার্ডিনান্ড এবং কার্ডিনাল, তারা মূলত কী চেয়েছিল? তারা চেয়েছিল যে তার বোনের ভাগ্যটাকে তারা নিয়ন্ত্রণ করবে, তার বোনকে যেটা বলবে তার বোন সেটাই শুনতে বাধ্য থাকবে। ঠিক আছে, আমরা জানি যে ফার্ডিনান্ড এবং কার্ডিনাল এরা কিন্তু দুটা আলাদা আলাদা প্রদেশের, তারা কিন্তু ডিউক। ঠিক আছে, আর হচ্ছে যে মালফির ডিউক হচ্ছে আমাদের ডাচেস। ঠিক আছে, মহিলাদেরকে মানে ডাচেস বলা হয় আর পুরুষদেরকে ডিউক বলা হয়। এই হচ্ছে বিষয়, শাসকদেরকে ডাচেস এবং ডিউক কিন্তু বলা হয়। এই যে বিষয়টা আমরা দেখি যে একদম নাটকের শুরুতে আমরা দেখি যে ডাচেস কিন্তু খুবই ইয়াং একটা মহিলা, খুবই কি ইয়াং অ্যান্ড বিউটিফুল একজন মহিলা, এবং সে হচ্ছে উইডো মানে বিধবা। এবং এই যে বিধবা হওয়ার কারণে আমরা যেটা দেখছি যে এই হচ্ছে যে তার ভাইরা যেটা করছে যে তাকে আর পুনরায় বিবাহ করতে নিষেধ করছে, এবং তার ভাই তাকে সত্য দিচ্ছে যে সে যদি পুনরায় বিবাহ করে তাহলে সমাজের চোখে এটা খারাপ দেখাবে, যার কারণে তাকে বিবাহ করতে নিষেধ করে দিচ্ছে সম্পূর্ণ। বাট এখানে হচ্ছে যে ডাচেস তো সে স্বাধীন, সে নিজের স্বাধীনতা চায়, যার কারণে সে কিন্তু সিক্রেটলি বিবাহ করার সিদ্ধান্ত নিয়ে নেয়, এবং পরবর্তীতে সে কী করে যে অ্যান্টোনিও নামে তার একজন স্টুয়ার্ট তাকে কিন্তু বিবাহ করে ফেলে। ঠিক আছে, আচ্ছা, বিবাহ করার ফলে তার জীবনে নেমে আসে অনেক অনেক ভোগান্তি। কারণ কি, যখন তার ভাই ফার্ডিনান্ড এবং কার্ডিনাল জানতে পারে যে আসলে ডাচেস তাদের কথা অমান্য করেছে, তখন তারা সিদ্ধান্ত নেয় যে ডাচেসকে পানিশড করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। তাই সে তাদের কথা অমান্য করেছে, এটা তো কখনো হতে পারে না, এই কারণে তারা তাকে শাস্তি দিতে চায়। এদিকে আমরা দেখি যে অ্যান্টোনিও যে তার হাজব্যান্ড, অ্যান্টোনিওকে রক্ষা করার জন্য ডাচেস কী করে, তাকে সেখান থেকে চলে যেতে বলে, যে অ্যানকোনা নামে একটা জায়গাতে চলে যেতে বলে, এবং ডাচেসও সিদ্ধান্ত নেয় যে সেও অ্যানকোনাতে যাবে এবং তার সাথে সাক্ষাৎ করবে। বাট ফার্ডিনান্ড এবং কার্ডিনালের ষড়যন্ত্রে তারা অ্যানকোনাতে থাকতে পারে না, সেখান থেকে পালিয়ে তারা মিলানে চলে যেতে চায়। তো প্রথমধ্যে তাদেরকে কিন্তু এই যে বোজোলা, ড্যানিয়েল ডি বোজোলা এই বাহিনী নিয়ে, সৈন্য নিয়ে তাদেরকে কিন্তু মানে আক্রমণ করে এবং তাদেরকে গ্রেপ্তার করে। সেখান থেকে ডাচেস মূলত সিদ্ধান্ত নেয় যে অ্যান্টোনিও এবং তার বড় ছেলে সেখান থেকে চলে যাবে। তো তারা রাস্তা থেকে মিলানের উদ্দেশ্যে চলে যায়, এবং এখানে আমরা দেখি যে ডাচেস, তার হচ্ছে যে দুই ছেলে এবং তার যে সেবিকা ক্যারোলিনা, এদেরকে কিন্তু বোজোলা গ্রেপ্তার করে মালফির কারাগারে কিন্তু ভরে রাখে। এই হচ্ছে বিষয়। এরপর থেকে তার জীবনে নেমে আসে সাফারিং, ভোগান্তি। ঠিক আছে, আচ্ছা, তার যে সাফারিংটা শুরু হলো, এই সাফারিং শুরু হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে তার ভাইয়ের কথা অমান্য করেছে। তার ভাইদের উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্য ছিল, যে যদি ডাচেস বিবাহ করে তাহলে সম্পদ তাদের হাতছাড়া হয়ে যাবে এবং তাদের ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে। এই ভয়ের কারণেই কিন্তু তারা কি করেছিল, ডাচেসের উপরে এই অমানবিক অত্যাচারটা করেছিল। আমরা এখানে যদি দেখি যে তাকে কিভাবে শাস্তি দিচ্ছিল,
তার যে শাস্তিগুলো ছিল, অর্থাৎ তাকে জেলখানায় ভরে রেখেছে, জেলখানায় বিভিন্নভাবে তাকে টর্চার করছে। ফার্ডিনাল টর্চার করছে বিভিন্নভাবে। ফার্ডিনাল হচ্ছে যে একটা মোমের তৈরি একটা হাত বানিয়েছে, কৃত্রিম হাত বানিয়েছে, হাতকে সুন্দরভাবে কাস্টমাইজ করে হাতে একটা রিং পরিয়েছে, আংটি পরিয়েছে, এবং সেটা হচ্ছে মানে অ্যান্টোনিওর আংটি, এবং সেটা একদম অন্ধকারাচ্ছন্ন কারাগার, কোনো আলোর ব্যবস্থা নেই সেখানেই ফার্ডিনাল সেই হাতটা নিয়ে যেয়ে ডাচেসের হাতে দিচ্ছে, দিয়ে দেখো এটা কি, আবার বলছে তখন আলো নিয়ে এসো। আলো আলো যখন জ্বলাচ্ছে তখন দেখে যে সেটা তো অ্যান্টোনিওর আংটি। দ্যাট মিনস সে মনে করে যে তার হাজব্যান্ড এবং সন্তান মারা গেছে, এটা বিশ্বাস করে। এটার পরে সে কিন্তু ভেঙে পড়ে না। আসলে ডাচেস, সে যে একজন শাসক, সে কিন্তু কোনো মতেই ভেঙে পড়ে না। এখানে আমরা দেখি যে তার যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটিটাকে সে হাইলাইট করছে। পার্সোনালিটি কি, সে কিন্তু কখনোই বলছে না আমি অপরাধ করেছি, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, এমন কিন্তু বলছে না। সাধারণ 8-10টা মেয়েদের মতো সে কিন্তু করছে না, যেমনটা অন্য মেয়েদের ক্ষেত্রে হয়। আমরা অন্য মেয়েদের ক্ষেত্রে দেখি যে তারা মূলত তাদেরকে অ্যাটাক করেছে, তারা বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছে, বাঁচতে চায়, আমি বাঁচতে চাই, আমি ভুল করেছি, এমনটা কোনো কিছু বলছে না। সে যে ডাচেস, সে যে শাসক, সেটা তার প্রমাণ দিচ্ছে। অর্থাৎ সে বলছে সে মূলত বাঁচার ইচ্ছাটা একদম সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। সে এখন দেখে যে তার হাজব্যান্ড মারা গেছে, হাজব্যান্ড আর নাই, সে এটা স্থির করে নিচ্ছে, তারও আর বেঁচে থাকার লাভ নাই। অর্থাৎ সে সিদ্ধান্ত নিয়েছে সে মরবেই, এবং সে মরতে চায় রাজার মতো করে। তখন সে কিন্তু কোনোভাবেই পিছপা হয় না, একদম কঠোরভাবে বসে আছে। তাকে কিন্তু কোনোভাবেই পরাস্ত করা যাচ্ছে না, কোনোভাবেই ভয় দেখানো যাচ্ছে না, ভয় ভীতি দেখানো যাচ্ছে না। এরপরে ফার্ডিনাল সেখান থেকে কি করে, যে তার উপরে যে টর্চারগুলো হচ্ছে, সেই টর্চার থেকে আমরা যদি দেখি যে এখানে হচ্ছে যে ফার্ডিনান্ড বোজোলাকে বলে যে তাকে আরও টর্চার করো, তাকে হচ্ছে যে তার কারাগারের পাশ দিয়ে পাগলদেরকে ছেড়ে দাও, এবং পাগলরা তাকে টর্চার করতে করতে তাকেও পাগল করে ফেলবে। এই যে বিষয়গুলো আমরা কিন্তু সুন্দরভাবে এখানে দেখতে পাই, পাগলরা কিন্তু টর্চার করে। পরে দেখি যে বোজোলা কি করেছে, বোজোলা তো একটা বৃদ্ধর ছদ্মবেশ ধারণ করে, টম মেকার নাম ধারণ করে, বলে যে আমি কবর খুনি, অর্থাৎ ডাচেসকে ভয় দেখাচ্ছে, বাট ডাচেস ভয় পাচ্ছে না। তখন আবার একটা জল্লাদ প্রবেশ করছে, একটা বড় কফিন নিয়ে এসেছে, একটা দড়ি নিয়ে এসেছে, ঠিক আছে, এইগুলো নিয়ে সে ডাচেসকে দেখাচ্ছে যে তোমাকে হত্যা করা হবে, হত্যা করে কিন্তু কি করা হবে, তোমাকে এখানের মধ্যে রাখা হবে, এই যে কবর খুনে এই কবরস্থ করবে। অর্থাৎ এই সবগুলো বিষয় কিন্তু দেখছি। তার পরবর্তীতে দেখি যে ডাচেসকে সেই দোল্লাজ এবং মানে তারা মিলে তাকে শ্বাসরুদ্ধ করে কিন্তু সেখানে মেরে ফেলে। বাট এই যে বিষয়টা, এই বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি যে তার যে পার্সোনালিটির কিন্তু বিন্দু মাত্র অবক্ষয় হয় না। কারণ কি, সে তো ডাচেস, ঠিক না, আর সে তো শাসক। সে কখনোই এটা বলে না যে আমি ভুল করেছি, কারণ সে স্বাধীন, সে তার স্বাধীন মত প্রকাশের কিন্তু অধিকার রয়েছে, যার কারণে সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সে মৃত্যুটাকে আলিঙ্গন করে নেয়। এই হচ্ছে বিষয়। তো তারপরে আপনারা আরও যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবেন, এবং লাস্টে একটা কনক্লুশন দেওয়ার মাধ্যমে এই কোশ্চেনটা শেষ করবেন। আর আমি যে গল্প আকারে কোশ্চেনটা বললাম, এই গল্পগুলো তুলে ধরতে যদি পারেন এবং কোটেশনের পর্যাপ্ত রেফারেন্সে যদি ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষায় মার্ক পাবেন। এখন এখানে মূল বিষয় হচ্ছে, যদি রেফারেন্স দিয়ে না লেখেন এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ডামার ক্ষেত্রে, বিশেষ করে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যদি রেফারেন্স না ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো মার্ক পাবেন না, অ্যাভারেজ কিন্তু মার্ক পাবেন। আর রেফারেন্স যদি ব্যবহার করতে পারেন পর্যাপ্ত, একটা কোশ্চিনের ক্ষেত্রে 4টা, বড় কোশ্চিনের ক্ষেত্রে 4টা, 3টা 4টা করে যদি কোটেশন ব্যবহার করতে পারেন, ভালো পরিমাণে মার্ক আসবে। সো এই বিষয়টা মাথার মধ্যে রেখে আপনারা কোশ্চিন অ্যান্সার করবেন। ওকে, তো আজকে এই দুটো কোশ্চিন আলোচনা ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এটা আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।